আজ আমরা ঢাকা বিভাগের একটা জেলা শরীয়তপুর নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের কাছে যে নোটগুলো আছে সেখান থেকেই মূল বিষয়গুলো তুলে আনব। শরীয়তপুর নামটা শুনলেই কেমন ইতিহাসের গন্ধ পাওয়া যায়, তাই না? আর এর পুরো পরিচয়টাই যেন নদীর সাথে বাঁধা। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, শুরু করি এর প্রতিষ্ঠা দিয়ে। এটা তো খুব বেশি পুরনো জেলা নয়, ১৯৮৪ সালে তৈরি, ফরিদপুর ভেঙে। ঠিক, ফরিদপুরেরই একটা অংশ ছিল আগে। আয়তন খুব বেশি বড় না, ধরুন ১১৭৪ বর্গ কিলোমিটারের মতো, আর জনসংখ্যা প্রায় ১৩ লক্ষ। আর উপজেলা আছে ৬টা: শরীয়তপুর সদর, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুরিয়া, গোসাইরহাট আর জাজিরা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এর নাম, হাজী শরীয়তুল্লাহের নামে। একদম, এই নামকরণটাই জেলাটার একটা বড় পরিচয় বহন করে। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন সেটা নিশ্চয় মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই ১৯ শতকের ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা। বাংলা একটা বড় ধর্মীয় এবং সামাজিক সংস্কার আন্দোলন ছিল সেটা। হ্যাঁ, মানে এই নামটা দিয়েই বোঝা যায় জেলাটার ঐতিহাসিক আর ধর্মীয় প্রেক্ষাপটটা কতটা গভীর। এটা শুধু একটা প্রশাসনিক নাম নয়, এর পেছনে একটা ইতিহাস আছে, একটা আদর্শ জড়িয়ে আছে। এই ইতিহাসের পাশাপাশি তো আছে ভূগোলের ব্যাপারটা, বিশেষ করে নদী, পদ্মা, মেঘনা, এই নদীগুলো তো শরীয়তপুরের প্রাণভোমরা। ঠিক, পদ্মা মেঘনা ছাড়াও পালং, জয়ন্তীর মতো আরও নদী আছে। আমাদের নোটগুলোতেও দেখবেন এই নদীগুলো একই সাথে আশীর্বাদ আবার চ্যালেঞ্জও। কিভাবে? মানে একদিকে নিশ্চয়ই সেচ, মাছ ধরা, যাতায়াত। হ্যাঁ, এগুলো তো আছেই। এগুলো এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু অন্যদিকে, মানে প্রতি বছর বর্ষায় বন্যার যে সমস্যাটা, ওহ হ্যাঁ, সেটা তো একটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই মৌসুমি বন্যা এখানকার মানুষের জীবনের একটা নিয়মিত অংশ হয়ে গেছে। তাদের ঘরবাড়ি তৈরির কৌশল, জীবন ধারণের পদ্ধতি, সবকিছুতে এর প্রভাব দেখা যায়। এই যে নদী নির্ভর জীবনযাত্রা, এর ছাপ তো নিশ্চয়ই এখানকার সংস্কৃতি, খাওয়া দাওয়া এসবেও পড়েছে। তা তো বটেই। যেমন ধরুন খাবারের কথা, আমাদের নোটগুলোতে আছে শুটকি ভুনা, বা ধরুন সরিষা বা নারকেল দিয়ে ইলিশ রান্না। আহা, ইলিশের কথা বলতেই জিভে জল চলে আসে। হা হা, তা তো আসতেই পারে। ইলিশ তো এখানকার একটা বড় সম্পদ। আবার শীতকালে যেমন ধরুন খেজুরের গুড়ের পিঠা বা টাটকা মাছ দিয়ে লাউয়ের ঝোল, এগুলো একদম এখানকার নিজস্ব জিনিস। মাটির কাছাকাছি স্বাদ যাকে বলে। হ্যাঁ, আর খেলাধুলার কি অবস্থা? খেলাধুলাতেও বেশ ঐতিহ্য আছে, যেমন ধরুন কাবাডি, হাডুডু, এগুলো তো খুবই জনপ্রিয়। আবার নড়িয়া, ডামুড্রিয়ার মতো কিছু জায়গায় ফুটবলও বেশ চলে। আর বর্ষাকালে? বর্ষাকালে তো নৌকা বাইচ, এটা ছাড়া ভাবাই যায় না। এটা শুধু খেলাই না, একটা উৎসবের মতো। সংস্কৃতির অন্যান্য দিকগুলো, যেমন গান বাজনা। হ্যাঁ, সেখানেও ঐতিহ্য আছে। লোকগান, যেমন বাউল গান, জারি গান, পালা গান, এগুলো এখনও গ্রামের দিকে শোনা যায়। আর কিছু বিশেষ গ্রামীণ বিয়ের রীতিনীতি বা নদীকেন্দ্রিক আচারের কথাও জানা যায়, যেগুলো বেশ অন্যরকম। আচ্ছা, আর স্থানীয় মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের কথা বলছিলেন? হ্যাঁ, ধর্মীয় সমাবেশ বা মাহফিল এখানে বেশ নিয়মিত হয়। এটা হয়তো সেই ফারায়েজি আন্দোলনের যে দীর্ঘস্থায়ী প্রভাব, তারই একটা প্রতিফলন। তার মানে খাবার, খেলা, লোকশিল্প, ধর্মীয় আচার, এই সব মিলিয়ে শরীয়তপুরের একটা নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তৈরি হয়েছে, তাই না? একদম। আর এই পরিচয়টা কিন্তু এর নদীমাতৃক পরিবেশ আর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আলাদা নয়, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। ঘুমানোর মতো জায়গা কি কি আছে? আমাদের কাছে যে তথ্য আছে তাতে মুক্তারের চর, হাজী শরীয়তুল্লাহর মাজার, এগুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, মোক্তারের চরের মতো জায়গাগুলো হলো প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ, নদীর বুকে জেগে ওঠা চর। আবার ধরুন নড়িয়াতে হাজী শরীয়তুল্লাহর মাজার, এটা ঐতিহাসিক আর ধর্মীয় দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আর ডামুড্ডিয়া সুগার মিলের পুরনো জায়গার কথা দেখলাম। ওটা হয়তো পুরনো দিনের শিল্পায়নের একটা স্মৃতিচিহ্ন হিসেবে আছে। আর অবশ্যই পদ্মা আর মেঘনার সঙ্গমস্থল, সেটা একটা দেখার মতো জিনিস। মানে প্রকৃতি, ইতিহাস, ধর্ম, সবকিছুর একটা মিশ্রণ পাওয়া যায় এখানে। ঢাকা থেকে যাওয়া আসা কেমন? খুব বেশি দূরে তো নয়? না, খুব বেশি দূরে নয়, প্রায় ১০০ কিলোমিটার। বাসে গেলে ঘণ্টা ৩ হয়তো ৪ ঘণ্টা লাগতে পারে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইলিশ পরিবহনের মতো বাস তো চলেই। আর বর্ষাকালে? বর্ষাকালে সদরঘাট থেকে লঞ্চেও যাওয়া যায়, সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। যদি এখানকার কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কথা বলি, হাজী শরীয়তুল্লাহ নাম তো আসেই। অবশ্যই,
তার নামেই তো জেলার নাম, তার প্রভাবটাই সবচেয়ে বেশি। এছাড়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক কর্মকাণ্ডেরও প্রভাব এই অঞ্চলে ছিল। আর শিক্ষাবিদ ডক্টর মোজাম্মেল হকের নামও পেলাম। হ্যাঁ, তিনিও এখানকার একজন পরিচিত মুখ। তবে হাজী শরিয়াতুল্লাহর গুরুত্বটা অন্যরকম, কারণ তিনি শুধু নাম দিয়েই জড়িত নন, তার আদর্শ, তার আন্দোলন এই অঞ্চলের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি শরীয়তপুর জেলাটা শুধু একটা প্রশাসনিক এলাকা নয়, এর মধ্যে ইতিহাস জড়িয়ে আছে, নদী স্রোত জড়িয়ে আছে, একটা বিশেষ ধর্মীয় ঐতিহ্য আছে, আর আছে এখানকার মানুষের লড়াই করে বেঁচে থাকার গল্প। নিঃসন্দেহে। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। একদিকে ফরাজি আন্দোলনের মতো একটা শক্তিশালী ধর্মীয় সামাজিক উত্তরাধিকার, আর অন্যদিকে পদ্মা মেঘনার মতো নদীর কনস্ট্যান্ট ভাঙা গড়ার খেলা। এই দুটো বিষয় মিলে ভবিষ্যতে শরীয়তপুরের পরিচয় আর উন্নয়নের পথকে অন্য জেলাগুলোর থেকে কতটা আলাদা করে তুলতে পারে, এটা কিন্তু একটা গভীর প্রশ্ন। সত্যি ভাবনার বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।